মনোরম লেক, ঝর্ণা, সুবর্ণরেখা নদী, ড্যাম, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বসন্তের রঙিন পলাশ, পাহাড়, সবুজ বনাঞ্চল, মন্দির নিয়ে প্রকৃতির কোলে ঘাটশিলা উইকেন্ড ট্রিপের পক্ষে আদর্শ। এত কিছু একসঙ্গে ঘুরে নেওয়া যায়, তাও মাত্র এক রাত্রি দুদিনে। চেনা জায়গা তো বটেই, তার সঙ্গে আমরা ঘুরে দেখব বেশ কিছু অফবিট অচেনা জায়গা। কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে বেড়াবো, খরচ কত হবে, এই সমস্ত কিছু ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। সকাল 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরার জন্য হাজির হলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হাওড়া থেকে ঘাটশিলার চেয়ার কারের ভাড়া 120 টাকা পার হেড। আবার একটা নতুন জার্নি 12871 ইস্পাত এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি ঘাটশিলা। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার অনেকগুলো ট্রেনই আছে, তার ডিটেলসটা আমি পরে দিয়ে দেবো। আর ঘাটশিলায় এবার আমরা যাব, অনেক জানা অজানা অনেক নতুন নতুন স্পট আপনাদের দেখাবো। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার অনেকগুলো ট্রেন আছে, আপনাদের সুবিধার্থে বিভিন্ন ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। হাওড়া থেকে ঘাটশিলা যেতে ট্রেন অনুযায়ী সময় লাগে 2 ঘন্টা 45 মিনিট থেকে 4 ঘন্টা। এসে পৌঁছলাম ঘাটশিলা স্টেশনে। 214 কিলোমিটার জার্নি, আমাদের আসার কথা ছিল 9:26, আমরা এসে পৌঁছলাম 9:56, মানে 30 মিনিট লেট। 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে, আমরা ওভারব্রিজ দিয়ে বেরিয়ে বাইরে থেকে অটো ধরবো। ঘাটশিলা স্টেশন থেকে বাইরে বেরিয়েই পাবেন অটো স্ট্যান্ড। এখানে বেড়ানোর কী জায়গা আছে এবং অটো ভাড়ার রেট চার্ট বোর্ডে টাঙানো আছে, কোনো অসুবিধা হবে না। স্টেশনের বাইরেই আছে বহু খাবারের দোকান, এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা এসে পৌঁছেছি ঘাটশিলা স্টেশনে। এই যে দীপককে তো আপনারা চেনেনই। দীপক এসে গেছে, দীপক অটো নিয়ে বাইরে অপেক্ষা করছে, আমরা যাচ্ছি, বাইরে গিয়ে অটোতে উঠছি। প্রথম দিন আমরা জানা অজানা অনেকগুলো দর্শনীয় স্থানে যাব। প্রথমে এলাম ঘাটশিলার রঙ্কিনী মাতার মন্দিরে। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ। মন্দিরের চত্বরের মধ্যেই আছে পূজা সামগ্রীর দোকান। এখানে মা কালী রঙ্কিনী দেবী হিসেবে পূজিত হন। এবার আমরা এলাম চিত্রকূট পাহাড়ের শিব মন্দির দর্শন। নুড়ি পাথর ছড়ানো এবড়ো খেবড়ো রাস্তা ধরে হেঁটে আমরা পৌঁছলাম ছোট্ট একটা শিব মন্দিরের সামনে। তারপর একটু হেঁটে উঠে এলাম টিলার ওপর। চারপাশের দৃশ্যটা একেবারে অন্যরকম, চোখ জুড়িয়ে গেল। এখান থেকে ট্রেন লাইনটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। ওই দেখুন, দুপাশ দিয়ে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে কেমন চলে গেল। সব মিলিয়ে বেশ একটা অন্যরকম অনুভূতি। এলাম রাজবাড়ি দর্শন করতে। এটা এখন প্রায় ভগ্নপ্রায় এবং বন্ধই থাকে।
তারপর আমরা এলাম রাজবাড়ি রিভার সাইডে। সুবর্ণরেখার নদীর রূপ এখানে ভারী সুন্দর। নদীর মধ্যে জেগে আছে নানা আকৃতির পাথর। নদীর ওপর জেগে ওঠা পাথরের ওপর পা দিয়ে চলে এলাম নদীর একটু ভেতরে। সে এক অপূর্ব দৃশ্য। এখানে অনেকেই এসেছেন স্নান করতে। আমাদেরও ইচ্ছে করছিল জলে নামার বা জলে পা ভেজাবার, তবে অনেক কষ্টে লোভ সংবরণ করলাম। এলাম রামকৃষ্ণ মঠে। মঠের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ভেতরে মূল মন্দিরের পাশে আছে অপূর্ব ফুলের বাগান। এখানে সুলভে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। এখানে অনলাইনে প্রায় 2 থেকে 3 মাস আগে ঘর বুক করতে হয়। এখানে ডরমেটরিতে থাকা ও খাওয়ার খরচ 400 টাকা পার হেড পার ডে এবং রুমে থাকা খাওয়ার খরচ 500 টাকা পার হেড পার ডে। আপনাদের সুবিধার্থে অনলাইন বুকিংয়ের অ্যাড্রেস দিয়ে দিলাম। ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে শুধু জায়গাটা যে পরিবেশটা যে খুব সুন্দর তা নয়, মানে খুবই সুন্দর। এখানে থাকারও ব্যবস্থা আছে। তা আমি এনাদেরকে পেয়েছি আমার সঙ্গে, এনারা এখানে আছেন। দাদা, আপনার অভিজ্ঞতাটা কিরকম? অতিথি আপ্যায়নটা এখানে খুব যথেষ্টই ভালো। মহারাজ নিজে ঘুরে ঘুরে দেখেন ঠিক মতো খাচ্ছেন কিনা, উঠছেন কিনা, এইটা দেখার মতো। এবং এখানে বুক করতে গেলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস আগে অনলাইনে বুক করতে হবে। এবার আমরা এগিয়ে চললাম দাহিগোড়াতে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। এসে পৌঁছলাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন। ছোট্ট একটি বাড়ি। এখানে আছে বিশ্রাম কক্ষ, শয়ন কক্ষ, আছে তার ব্যবহৃত বহু জিনিস। এখানেই তিনি রচনা করেন বহু কালজয়ী উপন্যাস। এখানে তারাদাস মঞ্চে অপুর পাঠশালা বলে একটি পাঠশালা আছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বাংলা পড়ানো হয়। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি 2007 সালে দায়িত্ব নেওয়ার পর এই ভগ্নপ্রায় বাড়িটি বর্তমানে রূপ পায়। আমরা এখন এসেছি গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার স্ত্রী ছিলেন গৌরী দেবী। গৌরী দেবীর অকাল মৃত্যু, মানে বিবাহের 1 বছর পরেই তিনি মারা যান। তার স্মৃতিতেই এই গৌরীকুঞ্জ। তার ভেতরে সংগ্রহশালা আছে। সংগ্রহশালার ভেতরে ভিডিও করা নিষেধ, তবু যতটুকু পারবো আমি দেখাবো। সংগ্রহশালার সব থেকে দৃষ্টি আকর্ষণ করে পথের পাঁচালীর পাণ্ডুলিপি। এসে পৌঁছলাম রাতমোহনায়। আমরা এখন এসেছি রাতমোহনায়। সুবর্ণরেখার নদীর ওপর এখানে ব্রিটিশ আমলের একটা ভাঙা ব্রিজ আছে, যে ব্রিজ বরাবর হেঁটে নদীর মাঝ বরাবর চলে যাওয়া যায়। আর পাশেই আছে HCL এর প্ল্যান্ট, আর সুবর্ণরেখা নদী তো আছেই। আর এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায়। পারলে বিকেলবেলা আসবেন সূর্যাস্ত দেখতে। তা আপাতত চলুন আমাদের সাথে একটু সামনে গিয়ে দেখে আসি। এখানে সুবর্ণরেখা নদীর এক অন্য রূপ। নদীর জল কম থাকায় ভাঙা ব্রিজের ওপর দিয়ে নদীর প্রায় মাঝখানে চলে এলাম। সেখানে একটা অন্য রূপ। বর্ষাকালে কিন্তু এ কাজ করার কথা কেউ চেষ্টা করবেন না, কারণ নদীর তখন ভয়ঙ্কর রূপ। নদীর পাড়েই আছে সুন্দর একটি ঝর্ণা। রাতমোহনায় আছে বেশ কিছু থাকার রিসর্ট। এই হচ্ছে রাতমোহনা রিভার সাইড, যেখান থেকে ঘুরে এলাম। এই হচ্ছে নতুন ব্রিজ, আর ওইদিকে হচ্ছে ওইটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, তার ফ্যাক্টরি। এই হচ্ছে হোটেল রজনীগন্ধা। আমরা চলে এলাম গালুজি স্টেশনের কাছেই আমাদের আজকে রাতে থাকার ঠিকানা হোটেল রজনীগন্ধায়। হচ্ছে ক্যান্টিন। প্রকৃতির কোলে বেশ সুন্দর ছিমছাম হোটেল।
আর এই ক্যান্টিনের পাশে এই পরপর ঘর আছে, আর ওপরের সিঁড়ি দিয়ে উঠে চলে যাওয়া যায়। এদিকেও ঘর আছে। আমরা এখানে মালপত্র রেখে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের ঘর। এটা 6 বেডের রুম। 6 বেডের রুমে এই যে দুখানা খাট রয়েছে, ট্রিপল বেডের দুটো খাট আছে, একটা আয়না আছে, টিভি আছে, এসি আছে, পাখা আছে দুদিকে দুটো, সামনে একটা সুন্দর ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ। সামনে এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে ড্যাম রয়েছে, মানে অসাধারণ। হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নে, গিজার আছে, বেসিন, আয়না, যা যা থাকার সমস্ত কিছুই আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আজকে আমাদের দুপুরের লাঞ্চের যে মেনু, সে মেনুতে হচ্ছে ভাত, স্যালাড, এখানে আছে বেগুন ভাজা, ডাঁটা আলু পোস্ত দিয়ে তরকারি, এদিকে মাছ আছে, ডাল আছে, আবার চাটনি পাঁপড়ও আছে। মানে দীপক যে অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে কল্পনা করা যায় না। দীপকের বাড়িতে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বেশ কিছু অজানা অব্বিট জায়গা দর্শনের উদ্দেশ্যে। প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ রূপ মুগ্ধ করবেই আপনাকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ঘাটশিলাতে থাকার জন্য স্টেশনের কাছে এবং দাহিগোড়ায় অল্প কয়েকটা হোটেল আছে। আপনারা তো ঘাটশিলায় এসছেন, ঘাটশিলায় এসে পরিচিত কয়েকটা জায়গায় ঘোরেন, কিন্তু জানেন কি এই ঘাটশিলার আশেপাশে অনেক অফবিট জায়গা আছে। যেমন আমরা একটা জায়গায় এসেছি গালুডির কাছে, এটা দলমা ডিপ ফরেস্ট। আমার চতুর্দিকে হচ্ছে ডিপ ফরেস্ট, এই দলমা রেঞ্জ। এটা এখানে আসবেন, একদম অফবিট জায়গা, মন ভালো হয়ে যাবে। একদম অফবিট এক জায়গা, খুব সুন্দর। দলমা পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এই দলমা রেঞ্জের ভেতরে চলে এসেছি, একটা ট্রাইবাল গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছি। একটা অন্যরকম ফিলিংস, খুব ভালো লাগছে। এই ট্রাইবাল গ্রামটা জাস্ট পেরিয়ে এলাম, পেরিয়ে এসে সামনের জাস্ট ভিউটা দেখুন, মানে অপূর্ব। আর বর্ষার সময় এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকে, সামনে একটা পুকুর আছে, চাষের জমি আছে, আর পুরোটাই হচ্ছে দলমা রেঞ্জ, পুরো দলমা রেঞ্জ। আর সামনে ওই যে লাল পাতা হয়ে রয়েছে, ওগুলো সব কুসুম গাছ। আমি দেখাচ্ছি, সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। অসাধারণ একটা জায়গা। কুসুম গাছের রূপটা একবার দেখুন। সাতগুরুম নদী দুয়ার্সিনীতে দেখেছেন, কিন্তু দলমা পাহাড়ের এই যে জায়গাটা এঁকে বেঁকে যে সাতগুরুম নদী গেছে, এটা দেখেছেন? এই দেখুন, এই সাতগুরুম নদীর ব্রিজ। এবার আমরা জঙ্গলের রাস্তা ছেড়ে আবার মেন রাস্তা ধরে এগিয়ে চললাম দুয়ারসিনীর উদ্দেশ্যে। ওটাও একটা অফবিট জায়গা। দুয়ার্সিনী প্রকৃতি ভবন, এটা হচ্ছে দুয়ার্সিনী ইকো ট্যুরিজম সেন্টার। দুয়ারসিনীতে থাকার জন্য 3টে এসি কটেজ এবং একটি ডরমেটারি আছে। চলুন এখানে একটা ঘর আপনাদের দেখাই। এটা দুয়ারসিনী ইকো ট্যুরিজমের একটা ডবল বেডরুম, এসি আছে। এই ঘরটার ভাড়া হচ্ছে 2240 টাকা, অনলাইনে বুকিং হয়। এই হচ্ছে ঘর, আর এই ফার্নিচার যা আছে, এখানে আয়না আছে।
প্রকৃতি ভবন দেখে এলাম দুয়ার্সিনী মাতার মন্দির দর্শন করতে। রাস্তার ধারে পাহাড় ও জঙ্গলের মাঝে এই মন্দির। এই দুয়ার্সিনী মাতার মন্দির দেখে আমরা ঠিক এই রাস্তায় আমরা যাব সাতগুরুম নদী দেখতে। এই রাস্তা মিনিট দুয়েক হেঁটে আমরা চলে এলাম প্রকৃতির মাঝে সাতগুরুম নদী দেখতে। এক কথায় অনবদ্য। এই জায়গাটাকে বলে কাটা পাহাড়। এখানে পাহাড় কেটে মধ্যিখান দিয়ে রাস্তা করা হয়েছে। ঘাটশিলা বেড়াতে এলে এইসব অব্বিট জায়গায় আসবেন, মন ভালো হয়ে যাবে। চললাম জঙ্গলের রাস্তা ধরে টিয়া বনে টিয়া পাখি দেখতে। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি কাজলডিহি। এটা পুরোনো নাম ছিল, এখন নতুন নাম হচ্ছে টিয়া বন। মানে এখানে এত টিয়া পাখি, আর তার সঙ্গে এক্সট্রা বোনাস হচ্ছে সূর্যাস্ত। দেখাবো, আমি আপনাদের সবটাই দেখাবো। দুপাশে পাহাড় আর জঙ্গল, তার মধ্যে হাজারে হাজারে টিয়া পাখি। এ এক অন্যরকম অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই, শুধু দু চোখ ভরে দেখা। তবে আকাশে মেঘ করা আশায় সূর্যাস্ত আর দেখতে পেলাম না। চলে এলাম পাহাড়ের মাথায় দুর্গা মন্দির দেখতে। দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। অনেকগুলো দর্শনীয় স্থান দেখে আমাদের ফেরার ট্রেন ধরতে হবে। প্রথমে আমরা এলাম গালুডি ড্যাম দেখতে। আমরা এখন এসেছি গালুডি সুবর্ণরেখা ব্যারেজের সামনে থেকেই আপনাদের সমস্ত কিছু দেখাবো। তো চলুন দেখে আসি। 1982 খ্রিস্টাব্দে মাল্টিপারপাস প্রজেক্টের জন্য সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয় গালুডি ড্যাম। এদিকটা হচ্ছে রিজার্ভার, আর এই উল্টো দিক দিয়ে ব্যারেজের জল ছাড়া হয়। এবার আমরা যাব এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত জাদুগোড়ায়। অতি প্রাচীন রঙ্কিনী মাতার মন্দির আছে এখানে। রাস্তার দুধারে পলাশ ফুল ফুটে আছে, জানান দিচ্ছে বসন্তের আগমন। পাঁচিল দিয়ে যে ঘেরা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাদুগোড়ার ইউরেনিয়াম মাইন্সের পাঁচিল। আমরা চলে এসেছি এখন জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দিরে। এই আমাদের ঘাটশিলা এবং গালুডিতে যে 4টে রঙ্কিনী মাতার মন্দির আছে, এই মন্দিরটাই হচ্ছে সব থেকে প্রাচীন। চলুন একটু পুজো দিয়ে আসি। পাথরের মূর্তি এখানে মা কালী রূপে পূজিত হন। এছাড়াও এখানে একপাশে আছে শিব পার্বতীর মন্দির,
আর এক পাশে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখানে রাস্তার ধারে নারকোল বেঁধে পুণ্যার্থীরা মানত করেন। আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক জাদুঘোড়া রঙ্কিনী দেবী মন্দিরের সামনে, আর তার ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা চলে গেছে, এই সিঁড়ি ধরে চলে যাবেন, সেখানেই পাবেন কাপড় ধোয়া ঘাট, যেটা আদি রঙ্কিনী দেবী মন্দির ওইখানে আছে। এটি হচ্ছে কাপড়পাড়ি ঘাট। কথিত আছে ওখানেই মায়ের আবির্ভাব হয়েছিল। এখানে নিত্য পুজোতে বলিও হয়। এবার আমরা চলে এলাম রাকা মাইন্সের কাছাকাছি রাস্তার ধারে একটা দোকানে আমাদের ব্রেকফাস্ট করতে। আমরা যে সকালবেলা ব্রেকফাস্টে ইডলি নিয়েছি, ইডলি খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগছে। বেশ ভালো, চিনচাম, হালকা স্বাদ। ব্রেকফাস্ট করে রাস্তার দুধারে পলাশের শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম সিদ্ধেশ্বর পাহাড় দেখতে। এই পলাশ ফুল দেখব বলেই তো বসন্তকালে এই ঘাটশিলাতে আসা। আমরা সিদ্ধেশ্বর পাহাড় যাব। সিদ্ধেশ্বর পাহাড় যাওয়ার আগে রাস্তার দুপাশে লাল পলাশ তো ফুটে আছে, আর তার সঙ্গে ফুটে আছে হলুদ পলাশ। মানে সে এক অপূর্ব দৃশ্য, যেটা চোখে না দেখলে ঠিক ভাষায় বোঝানো যায় না। আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর পাহাড়, 680 মিটার মতো উঠতে হয়। আর এই অবধি এখানে অটোই বলুন কি গাড়ি বলুন, এই অবধি আসবে, এরপরে হেঁটে যেতে হবে। এই আমরা এখন এগিয়ে চলেছি সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। খাড়াই রাস্তা উঠে গেছে শাল, সেগুন, পলাশ, মহুয়া গাছের মধ্যে দিয়ে পাহাড়ের চূড়ায়। দুপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের ওপরে ওঠা। তবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ওপরে না ওঠাই ভালো, আরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। মন্দিরে যাওয়ার আগে ঠিক এইখানে আপনার কিন্তু নাম রেজিস্ট্রি করে যাবেন, কারণ এটা জঙ্গলমহল এলাকা, পুলিশেরই নির্দেশ এটা। এখানে নাম এন্ট্রি করে তারপরে ওপরে উঠবেন। এখানে নাম এন্ট্রি করতে হয় এবং 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ওপরে উঠে আছে একটা সুন্দর শিব মন্দির। মন্দিরের ভেতরের দৃশ্যটা একটু অন্যরকম। এখানে এসে চতুর্দিকের প্রাকৃতিক শোভা দর্শনে শরীরের ক্লান্তি কোথায় যে দূর হয়ে গেল জানি না। পাহাড়ের চূড়া থেকে ঘাটশিলা, জামশেদপুর এবং গালুডিহ শহরকে সম্পূর্ণরূপে দেখা যায়। এবার যাব গ্রামের রাস্তা ধরে ফুলডুংরি পাহাড়। শাল, সেগুন এবং বহু নাম না জানা গাছের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে পাহাড়ের চূড়ায়। এখানে আপনি দেখা পাবেন প্রচুর প্রজাপতির। এই পাহাড়ে বসেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন আরণ্যক, চাঁদের পাহাড়, অশনি সংকেত প্রভৃতি কালজয়ী উপন্যাস। এই পাহাড়ের চূড়াতেই অনুষ্ঠিত হয় আদিবাসীদের বিখ্যাত সারুল উৎসব। একটু অ্যাডভেঞ্চারের নেশায় পাহাড় কেটে তৈরি এই নতুন রাস্তা ধরে বুরুডি লেক চললাম।
আপনারাও আসবেন, বেশ ভালো লাগবে। প্রত্যক্ষ করলাম আদিবাসী রমণীদের দৈনন্দিন জীবন সংগ্রাম। আমরা এখন এসেছি ঘাটশিলার সব থেকে যে দর্শনীয় স্থান, সেই দর্শনীয় স্থান বুরুডি লেকে। আর আসার পথে রাস্তাটা তো দেখিয়েছি, একটা নতুন রাস্তা, এটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। বুরুডি লেকের পাশে রাস্তার দুধারে আছে দুপুরে খাবার প্রচুর দোকান। বুরুডি লেকের পাশে আমরা আজকে রেস্টুরেন্টে খেতে এসেছি। আমাদের মেনুতে আছে ভাত, আলু ভাজা, একটা তরকারি, ডাল, আর এখানে বিখ্যাত হচ্ছে দেশি মুরগির যে ঝোল, সে দেশি মুরগির ঝোল আমরা নিয়েছি। এরপর চাটনি পাঁপড় আসবে। মানে ব্যাপারটা জাস্ট ফিল করুন যে এই সুন্দর লেকের পাশে বসে আমরা এখানে এখন দেশি চিকেন খাচ্ছি। একটু খেয়ে দেখি কিরকম। না, চিকেনটা অসাধারণ করেছে, একেবারে বাড়ির মতো রান্না। সিঁড়ি দিয়ে চললাম নিচের বুরুডি লেকে। চারপাশে পাহাড় ঘেরা অপূর্ব সুন্দর এই লেক ঘাটশিলা শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। বুরুডি লেকে যখন এসেইছি তখন বোটিংটা করেই যাব। 100 টাকা করে দুজনে, 200 টাকার দুটো টিকিট কেটে নিলাম। এবার একটু বোটিংয়ের মজা নিয়ে আসি। দারুণ লাগছিল বোটিং করতে। লেকের অপর পাড়ে বেশ কিছু নাম না জানা পাখি উড়ে উড়ে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল যেন ডিসকভারি চ্যানেলের ছবি দেখছি। ঘাটশিলা বেড়াতে এসে এইসব জানা অজানা বিভিন্ন জায়গা ঘুরে দেখলে ভালোই লাগবে। আর দীপকের ফোন নাম্বার তো আপনাদের দিয়েই দিয়েছি, দরকারে অটো বা হোটেলের জন্য ওকে ফোন করে নেবেন। ও কিন্তু খুব হেল্পফুল। এই জায়গাটাকে স্থানীয়রা বলে মিনি দার্জিলিং ভিউ পয়েন্ট। বর্ষায় সমস্ত পাহাড়ের সমস্ত জল এসে এর তলায় জড়ো হয়, তখন দেখতে অসাধারণ লাগে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ওয়াটারফলসের দিকে। রাস্তার পাশে লাল রঙের কুসুম গাছ আর ওই দূরে পাহাড়ের শ্রেণী, অপূর্ব। ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার এই অবধি অটো আসে। এইখান থেকে ধারাগিরি যেতে হয় এই রাস্তা ধরে। এই ধারাগিরি যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ। ধারাগিরি যাবার রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে। লোকাল কাউকে গাইড হিসেবে নিয়ে নেবেন। এই 50 থেকে 100 টাকা মতো চার্জ নেবেন। জঙ্গলের মধ্যে দিয়ে ধারাগিরি যাবার রাস্তাটা কিন্তু অতুলনীয়। পৌঁছে গেলাম ধারাগিরি। এখানে এখন জলের পরিমাণ কম হলেও এখানে আসার সার্থকতা এর যাত্রাপথের মধ্যেই লুকিয়ে আছে। এখানেই শেষ হলো আমাদের ঘাটশিলা ভ্রমণ। ফিরে চললাম এক রাস সুখস্মৃতি নিয়ে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।